যাদের শ্রমে ঘামে আমরা এই দেশটাকে গড়ছি, যে কৃষক কৃষানি শ্রমিক ইট ভাটা যারা কাজ করছেন, বিদেশি অভিবাসী কর্মীরা যারা বিদেশে কাজ করে তাদের রেমিটেন্স প্রেরণ করছেন, আমাদের রিক্সা পুলার ভাইরা, এদের ভাগ্যের কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা এই সভা সেমিনার সিম্পোজিয়াম করে আমরা কিন্তু পরিবর্তন করতে পারছি না। দেশের 85% মানুষ যারা এখনো পর্যন্ত যে আইনি সুরক্ষা পাচ্ছে না, যারা সামাজিক সুরক্ষা পাচ্ছে না, আমরা আমাদের যদি আরএমজি খাতের শ্রমিকদের কথা বলি, তারা তাদের বেতন ভাতার কথা বলি, আমরা চা শ্রমিকের কথা বলি, তাদের বেতন ভাতার কথা বলি, আমরা অন্য অন্য খাতে কৃষি শ্রমিকের কথা বলি, তাদের বেতন বা তাদের উপার্জিত অর্থের কথা বলি, সব জায়গায় কিন্তু আমাদের শ্রমিকরা নানাভাবে কিন্তু বঞ্চিত হচ্ছে। সেই বঞ্চনার শিকার কিন্তু শ্রমিকরা বাংলাদেশের ইতিহাসে যুগে যুগে তারা হয়ে আসছে। আমরা সেই বঞ্চনা থেকে আমরা মুক্তি পেতে চাই। গত জুলাই বিপ্লবে আমাদের সাকাওয়াত স্যার সামনের সারিতে ছিলেন। আমি জুলাই বিপ্লবে বলতে চাই 112 জন শ্রমিক ও শ্রমজীবী মানুষ সেখানে শহীদ হয়েছে। প্রায় 2500 জন শ্রমিক এবং শ্রমজীবী মানুষ আহত হয়ে তারা বিছানায় কাতরাচ্ছে, কেউ পঙ্গু হয়েছে, কেউ অন্ধ হয়েছে, কেউ জীবনের শেষ মুহূর্তে অপেক্ষা করছে। তাদের পরিবার পরিজনের উপার্জন তারা কিন্তু থেকে বঞ্চিত হচ্ছে। এই 112 জন শ্রমিক যারা শ্রমজীবী মানুষ যারা শহীদ হয়েছে, তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি। আমি মনে করি এই জুলাই বিপ্লবের এই শ্রমিকরা কিন্তু বড় একজন অংশীদার, যাদের এই দুহাত তুলে যারা এই রিক্সা চালাতো, যারা ঠেলা গাড়ি চালাতো, তারা কিন্তু দুহাত তুলে কিন্তু সেদিন সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং 112 জন শ্রমিক যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা বলি যে আমাদের জুলাই বিপ্লব সফল হবে কি সফল হবে না, এটা ম্লান হবে কি ম্লান হবে না। আমরা যদি আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিন্তু ছাত্র জনতার বিপ্লবে যে দেশে নতুনভাবে আমরা পেয়েছি, সেই দেশকে কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের জুলাই বিপ্লবের সকল সুফল ম্লান হয়ে যাবে। প্রায় 8 কোটি ফরমাল ইনফরমাল শ্রমিক রয়েছে, তাদের সুরক্ষা আমাদের করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে শ্রমজীবী মানুষ এদেশে বড় একটা শক্তি। তাই আমি আহ্বান রাখতে চাই, আগামী জাতীয় নির্বাচন নিশ্চয়ই হবে কোনো এক সময়, যদি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের ম্যানিফেস্টোর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের অধিকারের কথা তাদের সেই নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে, আমি মনে করি তাদের ভোট বাড়বে বই কমবে না। তাই প্রত্যেকটি রাজনৈতিক দলকে মে দিবসে প্রত্যেকটি অনুষ্ঠান করেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা অনুষ্ঠান করেছেন, রাজনৈতিক দলগুলি অনুষ্ঠান করেছেন, বিএনপি করেছেন, জামাত করেছেন, বাম দলগুলি করেছেন, এনসিপি করেছেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের সুরক্ষার জন্য, তাদের বেতন ভাতাদি প্রাপ্তির জন্য, মালিকদেরকে যাতে তাদের প্রতি সদয় হয় সেগুলোর জন্য যদি আপনারা আপনাদের ম্যানিফেস্টো উল্লেখ করেন, তাহলে আপনাদের ভোট কিন্তু বাড়বে বই, ভোট কিন্তু কমবে না। আমরা যেটি আমাদের সচিব মহোদয় বললেন, আমাদের শ্রমিক সংগঠনগুলো কিন্তু সেখানে ঐক্যবদ্ধ থাকতে পারে না। আমাদের মালিকরা যারা রয়েছে, আপনি দেখেন জুলাই বিপ্লবের পরে সাকাওয়াত স্যার আছেন, লক্ষ্য করবেন জুলাই বিপ্লবের পরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব দিয়েছিলেন, বিশেষ করে ব্যবসায়িক সংগঠনের, আমরা বিকেএমএ বলি, বিজিএমএ বলি, বিসিসিআই বলি, ঢাকা চেম্বার বলি, প্রায় সংগঠনে কিন্তু নেতৃবৃন্দরা সেখানে তাদের পরিবর্তন হয়েছে। কেউ সরে গিয়েছে, কেউ পালিয়ে গিয়েছে, নতুন নেতৃত্ব আসছে। কিন্তু যে নেতৃত্ব আসুক না কেন আজকে ব্যবসায়ী সংগঠনের মধ্যে, তাদের দাবি কিন্তু তাদের গ্যাসের দাম কম দিতে হবে, বিদ্যুৎ দাম কম দিতে হবে, তাদেরকে শুল্ক সুবিধা দিতে হবে, তাদেরকে এলসির সুবিধা দিতে হবে, তাদের মার্জিন কম দিতে হবে, সবকিছু তাদের দাবি দেওয়া কিন্তু একই রকম রয়ে গেছে। তাদের নেতৃত্বের পরিবর্তন হলেও কিন্তু সেই মালিকদের দাবি দেওয়া কিন্তু একই রয়ে গেছে। কিন্তু আমার শ্রমিক ভাইদের সেই দাবি দেওয়া আদায় কিন্তু তারা একসাথে সংগঠিত হতে পারে না। তাই আমি মনে করি শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের জন্য সরকারকে এবং মালিককে কিন্তু প্রথমে এগিয়ে আসতে হবে। সরকার এবং মালিক যদি সম্মিলিতভাবে তারা শ্রমিকদের দাবি দেওয়া আদায়ে তাদের ন্যায্য দাবি পূরণে যদি সহযোগিতা করে, তাহলে কিন্তু আমরা মনে করি যে আমাদের এই শ্রমিকদের যে ন্যায্য দাবি সেটা আদায় করা সম্ভব হবে। আমি সম্মানিত উপদেষ্টা মহোদয়ের কাছে বলতে চাই, বিগত সরকারের আমলে কতগুলি ভুইফুট সংগঠন করা হয়েছিল, শ্রমিক সংগঠন করা হয়েছিল, যে সংগঠনগুলো কারণে অকারণে সরকারের দালালি করত। সেই সংগঠনগুলোর যে নিবন্ধন, সেই নিবন্ধন ঠিক আছে কিনা, কি কারণে তারা এই ধরনের যেগুলি ভুইফুট সংগঠনগুলোকে নিবন্ধন দিয়েছিল, সেগুলি গোয়েন্দা সংস্থার মাধ্যমে চিহ্নিত করে সেই সংগঠনগুলোকে আমরা মনে করি তারা যদি অন্যায় অপরাধ করে থাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা কিন্তু কোনো ফ্যাক্টরিতে, যেটা সচিব মহোদয় বললেন, আমরা কোনো ফ্যাক্টরিতে ভাঙচুর, অগ্নিকাণ্ড, আমরা তালা মেরে দেওয়া, সেগুলো আমরা পছন্দ করি না। আমরা এইটাও বলে দিতে চাই যে শ্রমিক সংগঠনে যারা রয়েছেন, শ্রমিকরা যারা রয়েছেন, তারাও কিন্তু অন্যায়ভাবে মালিকের উপর যদি চাপ তৈরি করেন, মালিককে যদি অযাচিতভাবে তার গেটে তালা মেরে দেন, তার কারখানা বন্ধ করবার জন্য বাইরের কোনো অপশক্তিকে সাথে নিয়ে আপনার কারখানা বন্ধ করার চেষ্টা করেন, আমরা কিন্তু সেটার পক্ষ নয়। সুতরাং মালিক শ্রমিক উভয় পক্ষ মিলেই কিন্তু আমরা
আমাদের এই যে বাংলাদেশের যে শ্রম অধিকার, সে অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে হবে। আমরা বিগত সরকারের আমলের কিছু অপশক্তিকে আমরা দেখেছি 5ই আগস্টের পরে শিল্প কলকারখানাগুলোকে অস্থিতিশীল করবার একটা ভীষণভাবে চেষ্টা করেছে, যেখানে বিদেশি শক্তি হয়তো বা নিয়োজিত ছিল। আমরা দেখেছি শ্রম মন্ত্রণালয়, আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারা যৌথভাবে একত্রিত হয়ে কিন্তু সেগুলিকে মোকাবেলা করতে পারবে। সে কারণে আমি মনে করি শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদের কল কারখানাগুলোতে কিভাবে শ্রমিক অসন্তোষ নিবারণ করে যেসব মালিকরা দেশ থেকে পালিয়ে গিয়েছেন বা জেলে আছেন তাদের বেতন ভাতা দিয়ে কিভাবে শ্রমিকদের দিয়ে দেওয়া যায়, সকল কিছু কর্ম পরিকল্পনার মাধ্যমে নানা রকম হুমকি ধামকি মোকাবেলা করে কিন্তু শ্রমিকদের স্বার্থ সুরক্ষা করেছেন। পালিয়ে যাওয়া বা ঋণ খেলাপি মালিকদেরকে সেই কারখানাগুলোর মধ্যে থেকে শ্রমিকদের সুরক্ষা করবার জন্য। আমি সবশেষে অনেক কথা বলবার আছে, সবশেষে একটা কথা বলি, সেটি হচ্ছে গিয়ে যে আমাদের বাংলাদেশে এই বিশেষ করে পোশাক কারখানাটা বড় একটা আতঙ্ক, সেটি হচ্ছে গিয়ে কর্মীদের চাকরি ছাঁটাই। আপনি দেখবেন নারী শ্রমিকদের বয়স 30-এর বেশি হলে তারা কর্মস্থলে রাখতে চায় না। যে নারী শ্রমিকটি এতদিন পর্যন্ত তার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেছে, বয়স 30-এর কোটা পাঠালে তার চাকরি যায়। সুস্বাস্থ্যের অধিকারী এবং যদি সে ভালো কর্মঠ বলে মনে করে তাহলে 35 বছর পর্যন্ত বয়সে একজন নারী শ্রমিককে তার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে দেওয়া হয়। কিন্তু সেই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আজকে 30 বা 35 বছরের পরে যে নারী শ্রমিকটি পোশাক কারখানায় কাজ করেছে বা কোনো কারখানায় কাজ করেছে সে যদি কর্মহীন হয়ে পড়ে তাহলে কিন্তু সে রাষ্ট্রের বোঝা হবে, সরকারের বোঝা হবে, আজকে যারা রাজনীতি দল করে তাদের বোঝা হবে। তাই শ্রমিকদের কল্যাণে শ্রমিকদেরকে সহযোগিতা করবার জন্য আমরা সকলকে অনুরোধ করি। সবশেষে রানা প্লাজার কথা এখানে এসেছে, রানা প্লাজার কথা নিশ্চয়ই মনে আছে, ব্রিগেডিয়ার সাকাত সরের মনে আছে। রানা প্লাজায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন যে বিএনপি এবং মৌলবাদীরা ধাক্কাধাক্কি করে রানা প্লাজার পিলার ধাক্কাধাক্কি করে রানা প্লাজাকে ফেলে দিয়েছিল। আজকে কিন্তু এই দিনে বলে দিতে চাই, সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাহেব নিশ্চয় যদি কোথাও শুনে থাকেন বিএনপি এবং মৌলবাদীরা সেই রানা প্লাজাকে ধাক্কাধাক্কি করে ফেলে দিয়েছে কিনা সেটা কিন্তু জনগণই বিচার করেছে। যারা ধাক্কাধাক্কি করে এই রানা প্লাজাকে ফেলে দিয়েছে, রানা প্লাজার যে মানুষকে হত্যা করবার জন্য তাদের মুখোমুখি করে দিয়েছে, তারা কিন্তু এখন আর দেশে নেই। আমরা আশা করব এই পতিত যে সরকার যারা এই দেশকে বিশৃঙ্খল করবার চেষ্টা করেছে সেই দেশকে শৃঙ্খলায় ফিরে আনবার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকলে মিলে এক তালে এক লয়ে আমরা সহযোগিতা করব।